প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক রসায়ন বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে আমরা পিরিয়ড 6-এর গ্রুপ 14 আমাদের যে পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণীতে আমরা জানি যে 18টি গ্রুপ রয়েছে। এই 18টি গ্রুপের মধ্যে আজকে আমরা গ্রুপ 14-এর মৌলসমূহ নিয়ে আলোচনা করব। তো গ্রুপ 14-এ আমাদের কি কি মৌল রয়েছে, তাহলে সেটা আমরা একটু দেখি। গ্রুপ 14-এ আমাদের মৌলসমূহ রয়েছে কার্বন, সিলিকন, এরপরে হচ্ছে আমাদের জার্মেনিয়াম, এরপরে রয়েছে আমাদের টিন, এরপর রয়েছে আমাদের লেড, প্লাম্বাম। তাহলে কার্বনের হচ্ছে আমাদের 14, কার্বনের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 6, এটার 14, এটা 32, এটা 50, এটা আমাদের 82। তাহলে এই যে আমাদের রয়েছে মৌলসমূহ রয়েছে, এই যে মৌলসমূহ রয়েছে, তো এই গ্রুপের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা এই গ্রুপ না, শুধু অন্যান্য গ্রুপের ক্ষেত্রেও যখন আমাদের একই গ্রুপের উপর থেকে নিচ দিকে আসবে, তখন গ্রুপের অধাতু থেকে ধীরে ধাতুর দিকে আসবে। তাহলে এই উপরের থেকে যত নিচের দিকে আসবে তত ধাতুর বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। তো এইখানে আমাদের কার্বন এবং সিলিকন এই দুটি হচ্ছে কি আমাদের অধাতু। এই জিনিসটা তোমরা মনে রাখবে, কার্বন এবং সিলিকন দুটি অধাতু। এরপরে হচ্ছে জার্মেনিয়াম ধাতু এবং অধাতু দুটি হিসেবে আচরণ করে, ধাতু ও অধাতু এই দুটি হিসাবে আচরণ করে জার্মেনিয়াম। এরপরে এসএন এবং লেড দুটি হচ্ছে আমাদের ধাতু। তাহলে আমরা খুব সহজেই এই গ্রুপে যে আমাদের মৌল আছে, সেই মৌল সময় কোনটা ধাতু এবং কোনটা অধাতু খুব সহজে চিহ্নিত করতে পারলাম। তো এর সাথে আমাদের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই যে আমাদের যেখানে যে গ্রুপ 14 মৌলসমূহ রয়েছে, তাদের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস রয়েছে, সেটা হচ্ছে NH2 NP2। অর্থাৎ এদের সর্বশেষ বহিস্থ স্তরের সর্বশেষ ইলেকট্রনটি আমাদের পি অরবিটালে গমন করছে। ফলে গ্রুপ 14-এর যত মৌল রয়েছে সবই হচ্ছে কি পি ব্লক বৈশিষ্ট্য মৌল, এবং এদের ইলেকট্রন বিন্যাস করলে আমাদের NH2 NP2-তেই আমাদের প্রবেশ করবে। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে কিভাবে আমাদের গ্রুপগুলোর মধ্যে এটা প্রস্তুত। এখন এই গ্রুপের মধ্যে আমাদের সবচেয়ে বেশি আলোচিত হয় সেটি হচ্ছে যে কার্বন এবং সিলিকন। এছাড়া জার্মেনিয়াম, স্টেনাস বা প্লাম্বাম যেটা আমাদের আছে, টিন, লেড, এগুলো আমাদের আলোচিত হয়, কিন্তু সেটা একটু কম পরিমাণে। তো আমাদের যে বিষয়টি নিয়ে কথা আলোচনা করবো সেটা হচ্ছে কার্বন। যে কার্বন এবং সিলিকন এই দুটি আসলে আমাদের মৌল আমরা একটু তুলনামূলকভাবে বেশি আলোচনা করবো এই গ্রুপের ক্ষেত্রে। তো সেটা আমরা একটু দেখি। কার্বন এর ক্ষেত্রে একটি বিষয়, সেটা হচ্ছিল কার্বন একটি বহুরূপী মৌল। বহুরূপী মৌল হচ্ছে যেগুলো হচ্ছে কি প্রকৃতিতে সেই মৌলটি একাধিক অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ একাধিক প্রকৃতির মাধ্যমে একাধিক অবস্থান বা একাধিক যৌগ গঠন মৌলটাই একাধিক রূপে আছে। যেমন আমাদের কার্বনটা যেমন দুটি রূপে পাওয়া যায়, একটি হচ্ছে আমাদের গ্রাফাইট, আরেকটি হয়েছে আমাদের ডায়মন্ড, অর্থাৎ হীরক এবং ডায়মন্ড। কার্বন যখন গ্রাফাইট রূপে থাকে তখন সেটি হচ্ছে আমাদের sp2। আমরা জানি কার্বনের sp2 সংকরণ অবস্থায় থাকে। অপরদিকে ডায়মন্ড যখন থাকে তখন হচ্ছে আমাদের sp3 সংকরণ অবস্থায় থাকে। অর্থাৎ 3টি p অরবিটালের এবং একটি s অরবিটাল মিলে হচ্ছে sp3 সংকরণ, অপরদিকে হচ্ছে একটি s অরবিটাল এবং একটি দুটি p মিলে হচ্ছে sp2 অরবিটাল। তো sp2 অরবিটালের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো, যে sp2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটি ইলেকট্রন আমাদের অযুগ্ম অবস্থায় থেকে যায়। এই অযুগ্ম ইলেকট্রনটি থেকে যাওয়ার কারণে আমরা যদি একটু দেখি যে অযুগ্ম ইলেকট্রনটি কিভাবে থাকে, তাহলে দেখি হচ্ছে কার্বনের 6 1:2 2:2 2px
2py 2pz। তো এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে একটু উত্তেজিত অবস্থায় কার্বনের হচ্ছে নরমাল ইলেকট্রন বিন্যাস করলে আমাদের এখানে 1 1 হতো আর এখানে 0 হতো, কিন্তু একটু যদি আমরা উত্তেজিত অবস্থায় বিবেচনা করি তখন হচ্ছে আমাদের এইখানের যে 2s আছে 2s থেকে একটি ইলেকট্রন এখানে এক হবে এবং আরেকটি ইলেকট্রন এই z এ চলে যাবে। তো আমাদের sp2 এর ক্ষেত্রে একটি s ব্যবহৃত হয়েছে এবং দুটি p ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মোট তিনটি অরবিটাল আমাদের ব্যবহৃত হয়েছে এবং তিনটি অরবিটাল একটি একটি করে ইলেকট্রন আছে। অপরদিকে 2pz অরবিটাল এটি কোনো সংকরণে ব্যবহৃত হয়নি। কোনটির ক্ষেত্রে? গ্রাফাইটের ক্ষেত্রে। তো গ্রাফাইটের ক্ষেত্রে sp2 ব্যবহৃত হওয়ার কারণে pz অরবিটালে যে অযুগ্ম ইলেকট্রনটি রয়ে গেছে সেই pz অরবিটালের অযুগ্ম ইলেকট্রনটি আমাদের ইলেকট্রন পরিবহনে ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। এই কারণে হচ্ছে আমাদের গ্রাফাইটটা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী। অপরদিকে ডায়মন্ডের ক্ষেত্রে sp3 সংকর অরবিটাল, এই sp3 সংকর অরবিটাল কারণে আমাদের এখানে এই pz অরবিটাল যেটা বাকি ছিল সেটাও আমাদের এইটায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার কারণে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। এই অযুগ্ম ইলেকট্রন না থাকার কারণে আমাদের ডায়মন্ড বিদ্যুৎ পরিবাহী হয় না। তো এই বিষয়টা আমাদের যে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে কি আমাদের প্রায় প্রশ্ন আসে যে গ্রাফাইটের গঠন ব্যাখ্যা করো অথবা ডায়মন্ডের গঠন ব্যাখ্যা করো। তো ডায়মন্ডের গঠনের ক্ষেত্রে আমরা লিখবো যে sp3 সংকর অরবিটাল এবং এতে কোনো এই sp3টা কীভাবে হলো সেটা এই উদাহরণ দিয়ে দেখে দিতে হবে, মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এরপরে বলতে হবে যেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার কারণে ডায়মন্ডে কী হচ্ছে আমাদের কোনো ধরনের ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, যে কারণে ডায়মন্ড বিদ্যুৎ পরিবাহী নয়। অপরদিকে গ্রাফাইটের ক্ষেত্রে আমাদের sp2 সংকর অরবিটাল এবং 2pz অরবিটাল একটি অযুগ্ম ইলেকট্রন থেকে যায়। এই একটি অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এটি বিদ্যুৎ পরিবাহী হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এটা শুধু মুক্ত ইলেকট্রন আছে যে কারণে আমাদের এটা বিদ্যুৎ পরিবাহী করে, অন্যদিকে ডায়মন্ডের মুক্ত ইলেকট্রন নেই যে কারণে এটি বিদ্যুৎ পরিবাহী করে না, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী না। এছাড়া এইটা আমাদের যে গ্রাফাইটটা আছে সেই গ্রাফাইট হচ্ছে হলো অনুজ্জ্বল এবং একটা ধূসর কঠিন পদার্থ, অনুজ্জ্বল এবং ধূসর কঠিন পদার্থ। অন্যদিকে ডায়মন্ড যেটা সেটা হচ্ছে উজ্জ্বল একটা কঠিন। ডায়মন্ড সম্পর্কে আমরা জানি সকলে যে এটা আলোর অনেক বিস্ফোরণ ঘটে, ঠিক আছে, এবং এটা দেখতে অনেক উজ্জ্বল। তো এইটা থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত আসতে পারি, সেটা হচ্ছে ডায়মন্ড যে শুধু যে প্রকৃতিতেই পাওয়া যায় সেটা নয়, এটা আমাদের যে রসায়নাগার আছে বা বিভিন্ন ল্যাব আছে সেখানে ডায়মন্ড তৈরি করা যায়, যে কারণে হচ্ছে ডায়মন্ড কিন্তু কোনো একটা মৌল নয়, এটা একটা যৌগ। অপরদিকে স্বর্ণ কিন্তু একটা মৌল, প্লাটিনাম কিন্তু একটা মৌল, রূপা কিন্তু একটা মৌল, কিন্তু একটা খেয়াল রাখবে যে ডায়মন্ড কিন্তু কোনো মৌল না বিদায় এটা একটা যৌগ এবং এই যৌগ হওয়ার কারণে এটাকে ল্যাবে তৈরি করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা আমাদের যৌগ। আর আমাদের গ্রাফাইটটা কি কারণে ব্যবহার করা হয়? গ্রাফাইটটা ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন পিচ্ছিল কারক পদার্থ হিসাবে এবং পেন্সিল তৈরিতে এটা ব্যবহার করা হয় আমাদের গ্রাফাইটটা, আমরা যে পেন্সিলগুলো ব্যবহার করি। অপরদিকে ডায়মন্ড কি গহনা আর অলংকার, এছাড়া আরেকটি বিষয় হচ্ছে হলো মসৃণ করার জন্য, কোনো জিনিস মসৃণ করার জন্য এবং এই ডায়মন্ড ব্যবহার করা হয়। আশা করি তোমরা গ্রাফাইট এবং ডায়মন্ডের গঠন এবং এর পার্থক্য সম্বন্ধে খুব সহজে বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে গ্রাফাইট বা ডায়মন্ডের পার্থক্য আমাদের পরীক্ষায় আসতে পারে। এখন যে বিষয়টি আছে সেটি হচ্ছে দেখবো, সেটি হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড একটা কঠিন পদার্থ, অপরদিকে কার্বন ডাইঅক্সাইড একটি আমাদের গ্যাসীয় পদার্থ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এই প্রশ্নটা মনে পরীক্ষায় আসে গেছে, SiO2 কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন? অর্থাৎ একই গ্রুপের মধ্যে যে সিলিকন এবং কার্বন দুটাই হচ্ছে কি একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও একটা অক্সাইডের হচ্ছে কঠিন কিন্তু অপরটার অক্সাইড হচ্ছে গ্যাসীয়। এই প্রশ্নটা আমাদের প্রায়ই আসে, তাহলে সেই প্রশ্নটার উত্তর আমরা একটু এখন দেখব। যে সিলিকন এবং প্রথমে আমরা লিখবো যে সিলিকন এবং কার্বন উভয় গ্রুপ 14 মৌল হওয়া সত্ত্বেও যে সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়। এর কারণ হচ্ছে আমাদের সিলিকনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি যে Si 14 1s2 2s2 2p6
3s2 তাহলে এটা হচ্ছে কি আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস। তো এই সিলিকনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের সর্বশেষ স্তরটা হচ্ছে 3। এই 3 হওয়ার কারণে এখানে একটা 3d অরবিটাল আমাদের ফাঁকা হয়ে গেছে। এই 3d অরবিটাল ফাঁকা থাকার কারণে এইখানে খুব সহজেই এই একটি সিলিকন আমাদের যে অক্সিজেনের সাথে যুক্ত আছে, সেই অক্সিজেনের সাথে যুক্ত থাকা এটি আরও দুটি অক্সিজেনের সাথে যুক্ত থাকতে পারে, অর্থাৎ পাশাপাশি আরও দুটি অক্সিজেনের সাথে এই 3d অরবিটাল ফাঁকা থাকার কারণে আমাদের এই পাশাপাশি আরও দুটি অক্সিজেনের পরমাণুর সাথে আমাদের যুক্ত থাকতে পারে, যেগুলো অন্য একটি সিলিকনের সাথেও আমাদের যুক্ত আছে। এই যুক্ত থাকার কারণেই সিলিকন একটি কি করে বিশাল আকার একটা পলিমার যৌগ গঠন করে, অর্থাৎ এটি একটা ত্রিমাত্রিকভাবে প্রত্যেকটা সিলিকন দুটি অক্সিজেনের সাথে যুক্ত থাকার কথা থাকলেও এটি পাশাপাশি 4টি অক্সিজেনের সাথে যুক্ত থেকে একটা বৃহদাকার জালির মতো যৌগ গঠন করে, বা আমরা কি বলবো যে পলিমার যৌগ গঠন করে। এই পলিমার যৌগ গঠন করার কারণে সিলিকন অক্সাইড একটি কঠিন, ফলে এই সিলিকন অক্সাইডকে আমরা SiO2 না রেখে আমরা এটাকে SiO2n হিসেবেও ব্যবহার করতে পারি, যে এটা একটা পলিমার যৌগ, অর্থাৎ অসংখ্য সিলিকন অক্সাইড পরস্পরের সাথে যুক্ত অবস্থায় একটি পলিমারের মতো যৌগ গঠন করার কারণে এই সিলিকন অক্সাইড কঠিন হিসেবে আচরণ করে। অপরদিকে আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি ঘটে, এই ক্ষেত্রে আমরা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সিলিকন এবং অক্সিজেনের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তড়িৎ ঋণাত্মক পার্থক্য বেশি থাকার কারণে এই বন্ধনে একটি বন্ধন করেই দেখা যায় যে সিলিকন এবং অক্সিজেনের মধ্যকার তড়িৎ ঋণাত্মক পার্থক্য, সেটির কারণে এটা একটা ধনাত্মক চার্জযুক্ত হয় সিলিকন প্লাস, অপরদিকে অক্সিজেন হচ্ছে একটু মাইনাস চার্জিত হয়। তো একইভাবে এটা যদি প্লাস হয়, তো সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই যে সিলিকন মাইনাস এবং অক্সিজেনের মাইনাস এবং সিলিকনের প্লাস চার্জিত হওয়ার কারণে এদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন গঠিত হয়। সেই বন্ধন গঠনের মাধ্যমে কি হয়, সেই আমাদের একটা বৃহদাকার জালি তৈরি হয় বা পলিমার যৌগ তৈরি হয়। এই পলিমার যৌগের কারণে সিলিকন ডাইঅক্সাইড একটা অণু আরেকটা অণুর সাথে যুক্ত থাকে পরস্পরের সাথে। এই যুক্ত থাকার কারণেও আমাদের সিলিকন যে ডাইঅক্সাইড আছে আমাদের, সেটাও আমাদের কি করে এই কঠিন পদার্থ হিসেবে আমাদের প্রকৃতিতে অবস্থান করে, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে যেটা আছে সেটা আমাদের কঠিন হিসেবে আচরণ করে। তো এদিক থেকেও একটা ব্যাখ্যা আছে আমাদের, ঠিক আছে, যে তড়িৎ ঋণাত্মক পার্থক্যের কারণে। অপরদিকে আমরা যদি একটু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি যে কার্বনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1s2 2s2 2p2, এই ক্ষেত্রে আমাদের কোনো ডি অরবিটাল থাকার সম্ভাবনা, কারণ 2 নম্বর যে স্তর আছে আমাদের 2 নং, সেখানে কোনো 2d অরবিটালে কোনো অস্তিত্ব না থাকার কারণে এখানে আমাদের কি হচ্ছে, খুব স্বাভাবিকভাবে একটি কার্বন আরও যে একাধিক অক্সিজেনের সাথে আমাদের এই দুটি পাশাপাশি আরও দুটি অক্সিজেনের সাথে আমাদের যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার সক্ষমতা নেই। এছাড়া যদি আমাদের তড়িৎ পার্থক্যতা হিসাব করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্বন এবং অক্সিজেন এই দুটি তড়িৎ পার্থক্য খুবই কম। এই খুবই কম হওয়ার কারণে এটার মধ্যে কি হয় না, কোনো পোলারায়ন বা আমাদের আংশিক ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, সেটি না হওয়ার কারণে এটি পাশাপাশি যে আমাদের আরও যে কার্বন ডাইঅক্সাইড আছে, যেমন এখানে লিখি যে অক্সিজেন এই দুটির মধ্যে আর কোনো বন্ধন গঠিত হয় না। সেটা দুর্বল হোক বা একটু হোক, শক্তিশালী হোক, সেটা কোনো বন্ধন না হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড অণুসমূহ স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে পৃথকভাবে অবস্থান করে। পৃথকভাবে অবস্থান হওয়ার কারণে, অর্থাৎ স্বাধীনভাবে অবস্থান করার কারণে এটি গ্যাসীয় পদার্থের মতো আচরণ করে। তবে এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইডকে যদি আমাদের প্রশ্ন কিন্তু যদি যে প্রশ্ন আলোচনা করেছিলাম, সেই প্রশ্নটা কিন্তু উত্তর এখানেই শেষ, যে এখানে বন্ধন গঠিত হয় না, ঠিক আছে। এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় বিচরণ করে। আমরা নতুন আরেকটি প্রশ্ন যেটা দেখছি, যে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডকে কেন শুষ্ক বরফ বলা হয়, বা আমাদের অনেক সময় হিসাবে এমসিকিউতে আসে যে শুষ্ক বরফের সংকেত কি, বা শুষ্ক বরফ হিসেবে কোনটি ব্যবহৃত হয়। তখন আমরা বলবো যে শুষ্ক বরফ হিসেবে কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কেন এটাকে শুষ্ক বরফ বলা হয়, অর্থাৎ ড্রাই সাইজ বলা হয়? কারণ কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা একটু নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে আমাদের যদি নেই,
এবং সেটা যদি এবং চাপ যদি আমাদের কি থাকে 30 অ্যাটমসফিয়ার, অর্থাৎ উচ্চ চাপে যদি কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ যে আমাদের গ্যাসীয় রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সেটি কি করলে সেটি একটু কঠিন, অর্থাৎ এদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কোনো সময়ের মধ্যে ভ্যান ডার ওয়ালস বলের সৃষ্টি হয়। এই ভ্যান ডার ওয়ালস বলের উদ্ভব হওয়ার কারণে এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের একটু কঠিন পদার্থের মতো অবস্থান করে। এই কঠিন পদার্থগুলোই হচ্ছে কি আমাদের ড্রাই আইস বা শুষ্ক বরফ হিসেবে আচরণ করে। তো এটাকেই আমাদের শুষ্ক বরফ বলা হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম এবং 30 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চাপ করি, তাহলে সেটি হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস বল উদ্ভব হয় এদের অন্য সময়ের মধ্যে, এবং এরা কঠিন পদার্থের মতো পরিণত হয়। এবং কঠিন পদার্থ পরিণত হয়, এই কঠিন পদার্থটাকে বলা হয় হচ্ছে শুষ্ক বরফ। এই শুষ্ক বরফ সমতলে কী কারণে ব্যবহৃত হয়? শুষ্ক বরফ দেখা গেল যে বিভিন্ন ধরনের হিমায়িত করার জন্য ব্যবহার করা হয় পরিবহনের ক্ষেত্রে। এছাড়া আমাদের শুষ্ক বরফ বিভিন্ন ধরনের রোগ জীবাণুর করার জন্য জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এইগুলো আমাদের কার্বন ডাইঅক্সাইডের শুষ্ক বরফ হিসেবে ব্যবহার। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ক্যাটিনেশন কি। ক্যাটিনেশন হচ্ছে যে একই মৌলের, মানে মৌলটা একটা মৌলেরই বিভিন্ন পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ একটা চেইন বা শিকল তৈরি করে, তাহলে সেই যে ধর্ম, যে একটা মৌলের বিভিন্ন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হয় হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম কার্বন প্রদর্শন করে। তাহলে ক্যাটিনেশন জিনিসটা হচ্ছে যে একই মৌলের পরমাণু সমূহ যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করে, তবে সেই ধর্মটাকে, অর্থাৎ যে কারণে, যে বৈশিষ্ট্যের কারণে, যে ধর্মের কারণে যে মৌলটা এরকম আচরণ প্রদর্শন করতেছে, সেই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে ক্যাটিনেশন। তাহলে কার্বন হচ্ছে কি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন, অর্থাৎ একটি কার্বন অপর কার্বন এরকম কার্বনের সাথে আমাদের শিকল গঠন করে। তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, ধর্ম প্রদর্শন করে, কিন্তু সিলিকন করে না, এটাও আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো কার্বন কার্বন যে বন্ধন আছে, অর্থাৎ এই প্রশ্নটা যদি আমরা একটু আলোচনা করি, তবে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন একটা আমাদের, এই বন্ধনটার শক্তি হচ্ছে 346 কিলোজুল পার মোল। অপরদিকে কার্বন অক্সিজেন, এই বন্ধন দৈর্ঘ্যের আমাদের শক্তি হচ্ছে প্রায় 360 কিলোজুল, 360 কিলোজুল পার মোল। এখন এই দুইটা শক্তি পাশাপাশি হওয়ার কারণে কার্বন কার্বন বন্ধনটা একটু দুর্বল হলেও সেটা একটা স্থায়িত্ব লাভ করে। অপরদিকে আমরা যদি সিলিকনেরটা দেখি, যে এই দুইটা বন্ধন কি হচ্ছে আমাদের পাশাপাশি শক্তি হওয়ার কারণে কি হচ্ছে, এই কার্বন কার্বন বন্ধনটাও একটা কি হয় স্থায়িত্ব লাভ করে। অপরদিকে আমরা যদি একটু সিলিকনেরটা দেখি, যে সিলিকন এই দুইটার বন্ধন শক্তি হচ্ছে 220 কিলোজুল পার মোল। অপরদিকে সিলিকন অক্সিজেন এই দুইটার যে আমাদের বন্ধন শক্তি আছে সেটা হচ্ছে 464 কিলোজুল পার মোল। এই দুইটা বন্ধন শক্তির মধ্যে দেখো অনেক পার্থক্য, এই দুইটা বন্ধন শক্তির মধ্যে কি অনেক পার্থক্য। এই বন্ধন শক্তিটা এইটা আমরা হচ্ছে কি প্রত্যেকটা যদি অক্সিজেনের সাথে কিরকম বন্ধন গঠন করে সেই শক্তির উপরে ভিত্তি করে যদি কাছাকাছি হয় তাহলে সেটাও স্থায়ী হবে, সে বন্ধনটা যদি বেশি ফারাক হয়ে যায়, অর্থাৎ এখানে প্রায় 200-250 মতো প্রায় কি হচ্ছে ব্যবধান আছে। এই ব্যবধান থাকার কারণে সিলিকন যে আমাদের বন্ধন সেইটা খুব স্থায়িত্ব লাভ করতে পারে না। যে কারণে এই সিলিকন বন্ধন যদি স্থায়িত্ব লাভ না করতে পারে, তাহলে আমাদের একাধিক সিলিকন যে পরমাণু আছে সেগুলো পরস্পরের সাথে চেইন আকারে যুক্ত আকারে থাকতে পারে না।
এই থাকতে না পারার কারণে সিলিকন আমাদের যে সিলিকনটা সেই বন্ধনটা গঠিত না হওয়ার কারণে সিলিকন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে না। অপরদিকে এই কার্বনের ক্ষেত্রে আমাদের বন্ধনটা স্থায়িত্ব হওয়ার কারণে, কারণ কার্বন অক্সিজেন এবং কার্বন কার্বন বন্ধনের শক্তি প্রায় সেম হওয়ার কারণে এই কার্বন কার্বন বন্ধনটা স্থায়িত্ব লাভ করে, এবং যে কারণে কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তো আশা করি তোমরা ক্যাটিনেশন ধর্ম কেন প্রদর্শন করে সেটাও বুঝতে পেরেছ। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করবো আজকে ক্লাসে, সেটি হচ্ছে যে SiCl4 সিলিকন ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। এটাও আমাদের ওই একটু আগে যে প্রশ্নটা আমরা ডি অরবিটাল নিয়ে আলোচনা করেছিলাম, সেই ডি অরবিটালের মতো এখানেও ঘটনা ঘটেছে। যে আমরা একটু যদি সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে যে সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে একটা 3D ফাঁকা অরবিটাল রয়েছে। অপরদিকে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের যে আমাদের মূল পরমাণু, সেই কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। এই ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে এখানে পানির অণু যে অক্সিজেন আছে, সেই পানির অণুর অক্সিজেনের যে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন যে রয়েছে, সেটি এটা কোনোভাবেই যুক্ত হতে পারে না। অপরদিকে আমাদের সিলিকনের যে আমাদের ফাঁকা 3D অরবিটাল রয়েছে, সিলিকনের সেই ফাঁকা অরবিটালগুলোতে আমাদের এখানে এসে পানির অণুটা যুক্ত হতে পারে। কিন্তু কার্বনের ক্ষেত্রে আমাদের এই ফাঁকা 3D অরবিটাল না থাকার কারণে আমাদের কি করতে পারে না, এই পানির অণুটা এসে যুক্ত হতে পারে না। তো পানির অণু যখন সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে এসে যুক্ত হয় সিলিকনের ফাঁকা 3D অরবিটালে, তখন একটা অস্থায়ী একটা মধ্যবর্তী জটিল যৌগ গঠিত হয়। এই অস্থায়ী মধ্যবর্তী জটিল যৌগ থেকে একটি ক্লোরিন আয়ন, অর্থাৎ একটা ক্লোরাইড আয়ন, এবং অপরদিকে পানির থেকে একটি এইচ আয়ন পৃথক হয়ে একটা কি হয়, ওই HCl অণু হিসাবে এখান থেকে পৃথক হয়ে এই একটা OH সিলিকনের সাথে যুক্ত হয়। তো সেই বিক্রিয়াটা আমরা একটু দেখি যে কিরকম বিক্রিয়াটা করে। বিক্রিয়াটা না দেখলে আমাদের বোঝা যাবে না যে ঘটনাটা কি ঘটছে। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এর সাথে যুক্ত হচ্ছে কি আমাদের একটা পানি। তো পানিটাকে যদি আমরা একটু বড় আকারে লিখি, ভেঙে লিখি, তো এর হচ্ছে দুইটা আমাদের নিঃসংযোগ ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। তো এইটা বিক্রিয়া করে আমাদের যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে একটা অস্থায়ী মধ্যবর্তী যৌগ। এই মধ্যবর্তী যখন জটিল যৌগ তখন আমরা এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের সিলিকন, ক্লোরিন, 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 এইটা হচ্ছে কি আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনের একটা রূপ। এটা কিন্তু এই কারণেই আমাদের তো এইটা হচ্ছে এইটা আমাদের যুক্ত হয়েছে সিলিকনের যে ফাঁকা 3D অরবিটাল রয়েছে, সেই ফাঁকা 3D অরবিটালের সাথে। তো ফাঁকা 3D এর সাথে যুক্ত হওয়ার পরে এটা খুব দ্রুত একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন আমাদের এখান থেকে HCl হিসাবে অপসারিত হয়। তো যখন এটা HCl হিসাবে অপসারিত হয়, তখন আমরা যদি -HCl লিখি, তখন আমাদের যৌগটা এই OH টা তখন এই সিলিকনের একটা পাশে এসে হাত হিসেবে যুক্ত হয়। তখন আমাদের উৎপন্ন হয় কি সিলিকন OH, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন। তো একটা OH এসে আমাদের এখানে যুক্ত হলো। এরপরে একইভাবে এই সেম প্রক্রিয়া একটি একটি করে হাইড্রোজেন আবার এখানে বিক্রিয়া করবে। তো মোট হচ্ছে আমাদের 3টা ক্লোরিন আছে, এই 3টা ক্লোরিনই 3টা পানির অণু দ্বারা প্রতিস্থাপিত। এই বিক্রিয়াটা কিন্তু 3টা পানির অণু আমি একটু সংক্ষেপে দিয়েছি যাতে বোঝা যায়, কিন্তু ধাপটা কিন্তু প্রত্যেকটা একটা একটা করে ঘটবে, যে একটা একটা করে Cl অপসারিত হবে একটা পানির অণু। তো এরকম 3টা করার জন্য হচ্ছে আমি একসাথে লিখেছি 3 পানির অণু, কিন্তু বিক্রিয়াটা ফুলফিল করতে হলে আমাদের একটা করে পানির অণু যুক্ত হবে, একটা ক্লোরাইড আয়ন এখান থেকে অপসারিত হবে। তো আমরা বিক্রিয়াটাকে একেবারে লিখলে তখন কি হয়, সিলিকন OH, 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 অর্থাৎ সিলিকনের যে 4টা ক্লোরাইড আয়ন ছিল, সিলিকনের সাথে যে 4টা ক্লোরিন অণু, সেটা এই 4টা হাইড্রোক্সিল আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের একটা কি যৌগ উৎপন্ন হয়েছে, সিলিকন হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। তো সিলিকন হাইড্রোক্সাইডেশন SiOH4, অর্থাৎ এই যৌগটা আমাদের উৎপন্ন হলো।
অন্যদিকে কার্বন টেট্রাক্লোরাইড তার মানে কি এই সিলিকন ট্রাইক্লোরাইড আমাদের আছে, সেটা হচ্ছে কি আমাদের টেট্রাক্লোরাইড যেটা আছে সেটা আমাদের পানির সাথে বিক্রিয়া করে আদ্র বিশুদ্ধ হবে, অর্থাৎ ক্লোরাইডটা প্রতিস্থাপিত হয়ে ওই আয়ন এখানে এসে যুক্ত হলো। অপরদিকে কার্বনের ক্ষেত্রে আমাদের শুধু ডি অরবিটাল না থাকার কারণে পানি এসে কার সাথে যুক্ত হয়ে থাকবে, এই মধ্যবর্তী অস্থায়ী অবস্থাটা সেটার তৈরি হয় না। এই তৈরি না হওয়ার কারণে আমাদের কি হচ্ছে যে এই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লিষ্ট হয় না। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।